আসসালামু আলাইকুম। আবারও ফিরে আসলাম। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, আমরা এই পর্যন্ত ছিলাম যেখানে ক্লাস ওয়ান লেখা ছিল। আচ্ছা, ক্লাস ওয়ান এবং কাস্টম একটা প্রোফাইল নিয়েছিলাম। কাস্টম প্রোফাইল আসার কারণ হচ্ছে এখানে আমরা কাস্টম একটা সাইজ দিয়েছি, এই জন্য এগুলো কাস্টম লেখা চলে আসছে। যদি এখান থেকে আমরা ডিফল্ট কিছু সাইজ ব্যবহার করতাম তাহলে এখানে ডিফল্টটাই শো করতো। আচ্ছা, কাস্টম সাইজ দিয়েছি। এখান থেকে ক্রিয়েট ডকুমেন্টস। ওকে, তো এখন আমরা দেখি এখানে একটা নতুন ডকুমেন্টস ক্রিয়েট হয়ে গেছে। আমরা যে 960 এবং 960 পিক্সেল একটা সাইজ দিয়েছিলাম, এটা হচ্ছে এই সাদা হোয়াইট বোর্ড টুকুর অংশ। এটা একটা আর্ট বোর্ড বলা হয় ইলাস্ট্রেটরে। এই আর্ট বোর্ডের সাইজ আমরা দিয়েছিলাম 960 এবং 960 পিক্সেল। আচ্ছা, তো এখন আমরা ইলাস্ট্রেটরের এই প্রত্যেকটা মেনুর সঙ্গে পরিচিত হব। প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে এআই, যেটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের শর্টকাট নাম। এ তে অ্যাডোবি, আই তে ইলাস্ট্রেটর। তারপর এখানে আমরা ফাইল মেনু, এডিট মেনু, এখানে প্রত্যেকটা যে মেনুগুলো দেখতে পাচ্ছি এগুলো সব মেনু বার। ঠিক আছে, তো তারপর এখানে আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কন্ট্রোল প্যালেট। ঠিক আছে, মেনু বার, এটা হচ্ছে কন্ট্রোল প্যালেট। এখানে আমরা যে রিসেন্ট কাজগুলো করব সেই কাজের সঙ্গে এই কন্ট্রোল প্যালেট কিছুটা পরিবর্তন হবে। ঠিক আছে, আমি এখান থেকে বাইরে ক্লিক করছি, দেখেন এটা পরিবর্তন হয়ে গেছে। আবার এটা সিলেক্ট করলে এখানে পরিবর্তন হচ্ছে। তো আমার কাজের সঙ্গে যে টুলস গুলোর প্রয়োজন সেটা এখানে শর্টকাটে শো করে। এটা হচ্ছে কন্ট্রোল প্যালেট। আচ্ছা, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি টুলস। এটা হচ্ছে টুলস বক্স, পুরোটা মিলে টুল বক্স। এখানে প্রত্যেকটা হচ্ছে টুলস। এই প্রত্যেকটা টুলস এর একটা একটা নাম আছে। যেমন আমি এখন যে টুলস এ আছি সেটার নাম হচ্ছে সিলেকশন টুল, যেটার কিবোর্ড শর্টকাট হচ্ছে ভি। এখানে তার পাশে দেখতে পাচ্ছি ডিরেক্ট সিলেকশন টুল, যার শর্টকাট ব্র্যাকেটে দেওয়া আছে এ। এখানে প্রত্যেকটা টুলস এর উপরে যখন আমরা মাউস কুর্সরটা রাখবো তখন প্রত্যেকটা টুলস এর নাম শো করবে এবং শর্টকাটটা সহ শো করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি লেসো টুল, যার শর্টকাট কিউ। এখানে পেন টুলের শর্টকাট পি। তো এখানে আরেকটা জিনিস, যে এখানে প্রত্যেকটা টুলসে দেখেন কর্নারে ছোট্ট একটা চিহ্ন আছে। এই চিহ্নটা যেখানে আছে তখন আমরা বুঝে নিব এর ভিতরে আরো কিছু টুলস আছে। যে ছোট্ট কর্নার একটা চিহ্ন আছে, এখান থেকে আমরা বুঝে নিব এর ভিতরে আরো কিছু টুলস আছে। এই টুলস গুলো দেখার জন্য আমরা যেটা করব, সেই টুলস এর রাইট বাটন কি, মাউস থেকে রাইট বাটন ক্লিক করলে আমরা এখানে এরকম একটা অপশন শো করবে, কতগুলো টুলস আছে সব দেখাবে। তারপরে এখানে একটা ছোট্ট অ্যারো আছে, এখানে ক্লিক করলে, এই অ্যারোটাতে ক্লিক করলে টুলস গুলো বাইরে চলে আসবে, আমরা এখানে বাইরে নিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা টুলস, এগুলো প্রত্যেকটা টুলসে আপনারা মাউস কুরসর রেখে একটা একটা করে নাম মুখস্থ করবেন। আর যেমন সবগুলো একসঙ্গে মুখস্থ করা হয়তো বা সম্ভব হবে না। আজকের ক্লাসে দুই চারটা মুখস্থ করলেন, পরের ক্লাসে এভাবে একটা একটা করে আপনাদের মুখস্থ করতে হবে। আপনাদের শর্টকাট গুলো মুখস্থ করলে, যে আমরা অনেক সময় দেখি যে প্রেসে যখন যাই ওরা দ্রুত হাত চালাচ্ছে, অনেক দ্রুত কাজ করতেছে, তো এখানে টুলসে বারবার যাইতে হয় না। তো এটা হচ্ছে তাদের কিবোর্ড শর্টকাট গুলো ভালোভাবে জানা আছে, এই জন্য তারা দ্রুত কাজ করতে পারে। আমরা যদি এখান থেকে কিবোর্ড শর্টকাট ব্যবহার করি, যেমন এখানে রেক্টাঙ্গুলার টুলে দেওয়া আছে এম, এখানে ইলিপস টুলে দেওয়া আছে এল, এগুলো প্রত্যেকটা টুলস এর পাশে শর্টকাট দেওয়া আছে। এই শর্টকাট গুলো মুখস্থ করলে আমরা দ্রুত কাজ করতে পারবো। তো আমরা এই সিলেকশন টুলের শর্টকাট দেখেছিলাম ভি। এখন আমি কিবোর্ড থেকে যদি ভি চাপি, এখানে লক্ষ্য করেন কোন টুলটা সিলেক্ট হয়, সিলেকশন টুলে চলে গেছে। আমার মাউস কুরসরের ইয়েটা পরিবর্তন হয়ে গেছে, এখানে মাউস কার্সরে একটা সিলেকশন টুল চিহ্ন চলে আসছে। তো আমি যদি পি চাপি তাহলে দেখেন এখানে পেন টুলের চিহ্ন আসছে মাউস কার্সরে, এবং এখানে পেন টুলটা সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, আমি যদি কিবোর্ড থেকে এ চাপি তাহলে এখানে সাদা একটা সিলেকশন দেখাচ্ছে, যেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন, এই ডিরেক্ট সিলেকশন। আচ্ছা, এখন আমরা টুলস গুলো এক এক করে আমরা পরিচিত হচ্ছি। তো এখানে সিলেকশন টুল, তারপর আছে ডিরেক্ট সিলেকশন। ডিরেক্ট সিলেকশন টুলের ভিতরে আরেকটা আছে যেটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। তো এখানে আমার সিলেকশন টুলের মধ্যে অনেকে হয়তো প্রশ্ন করবেন যে সিলেকশন টুলের মধ্যে আপনার এখানে একটা কর্নার চিহ্ন দেখতে পাচ্ছি, এই কর্নার চিহ্নটা সবার ক্ষেত্রে থাকবে না, কারণ এখানে আমার পেইড কিছু প্লাগইনস ব্যবহার করা আছে, যে জন্য এইগুলো শো করছে। এগুলো ডিফল্ট থাকে না। ঠিক আছে, এখানে আমার এখানে অনেকগুলো টুলস আছে, এখানে ডিফল্ট সবগুলোতে এরকম থাকবে না, এগুলো পেইড কিছু টুলস ব্যবহার করা আছে। তো আপনাদের যেগুলো ডিফল্ট থাকবে এগুলো আমি দেখাচ্ছি। তারপরে এগুলো কিভাবে ইনস্টল করতে হয়, এগুলো কোথায় পাওয়া যায়, কিভাবে পাবেন, এই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখবো। তো এখানে আমরা দেখলাম যে এগুলো পুরোটা মিলে টুল বক্স, এবং এটা প্রত্যেকটা একটা একটা করে টুলস। এখানে আমরা দেখলাম উপরে এটা মেনু বার, এখানে এটা হচ্ছে কন্ট্রোল প্যালেট। এই পাশে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এখানে যেমন আছে কালার, তারপর এখান থেকে কালার গ্রিড, তারপর সোয়াচ, ব্রাশ, এখান থেকে সিম্বল আছে। তারপর এখানে বিভিন্ন অপশনগুলো আছে, এই এই অপশনগুলোর নাম বলা হয় ফ্লোটিং প্যালেট। ঠিক আছে,
এগুলো হচ্ছে ফ্লোটিং প্যালেট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একই রকম আইকন, এ পাশেও দেখতে পাচ্ছি একই রকম আইকন। তো আমি যদি বলি যে আপনি গ্রেডিয়েন্ট টুলসে যান, তখন কি করবেন, আপনার টুল বক্সে টুল গুলো খুঁজবেন। এখানে গ্রেডিয়েন্ট টুল কোনটা, এটা। আর এই পাশে হচ্ছে, এর পাশে কিন্তু গ্রেডিয়েন্ট আছে। তো এটা হচ্ছে ফ্লোটিং প্যালেট। আমি যদি গ্রেডিয়েন্ট অপশনের কথা বলি কিংবা গ্রেডিয়েন্ট ফ্লোটিং প্যালেট থেকে যাইতে বলি, তখন আপনারা এই পাশে গ্রেডিয়েন্টে ক্লিক করবেন। আর এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলস। এরকম কিছু কিছু মিল আছে যেটা দুই পাশেই আছে। তখন আমরা টুলস এবং প্যালেটের কথা বললে এটা বোঝাটা সুবিধা হবে যদি আমরা এটা চিনে রাখি। তো তারপরে এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি পার্সেন্ট। এখানে দেখা যাচ্ছে 88%। তো এই পার্সেন্টটা হচ্ছে এই অপশন যে নিচে আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্ট্যাটাস বার। নিচের অপশনটুকুকে বলা হয় স্ট্যাটাস বার, যেখান থেকে আমাদের এই আর্টবোর্ডটুকু কত পার্সেন্ট জুম হয়ে আছে এখান থেকে দেখা যাচ্ছে 88%। ইলাস্ট্রেটরের সর্বোচ্চ জুম হচ্ছে 64,000%। ঠিক আছে, ইলাস্ট্রেটরে আমরা সর্বোচ্চ 64,000% পর্যন্ত জুম করে কাজ করতে পারবো। আচ্ছা, এখানে আমরা জুমটা দেখলাম। তো তারপর এখানে আমরা এটা দেখলাম স্ট্যাটাস বার, সরি এটা হচ্ছে কন্ট্রোল প্যালেট, মেনু বার, নিচেরটা স্ট্যাটাস বার, এগুলো টুলস, এটা হচ্ছে ফ্লোটিং প্যালেট। আচ্ছা, তো তারপরে আমরা যে নতুন একটা ডকুমেন্টস ওপেন করলাম, এখানে দেখতে পাচ্ছি যে নতুন একটা ট্যাব আছে। যখন আমরা ব্রাউজারে কোনো একটা কিছু ব্যবহার করি, যেমন ফেসবুকের পাশাপাশি লিঙ্কডইন, টুইটার, অনেকগুলো ট্যাব ওপেন করি। তো এইরকমই দেখেন যে এখানে একটা ট্যাব দেখতে পাচ্ছি, যেখানে একটা এক্সিট বাটন আছে। তো এটা আমাদের একটা নতুন ডকুমেন্টস যেখানে ট্যাব আকারে শো করছে। আমি যদি আরেকটা ডকুমেন্টস এখানে নিয়ে আসি, যে নতুন আরেকটা ডকুমেন্টস নিচ্ছি, যে সাইজটা নিয়েছি এটা কিন্তু রিসেন্টের মধ্যে শো করছে, আমি রিসেন্ট এই সাইজটা ব্যবহার করেছি। আমি ক্রিয়েটে ক্লিক করছি। এখানে দেখেন এখানে কোনো নাম দেই নাই, এজন্য এটাকে আসছে আনটাইটেল 2। ঠিক আছে, আমি প্রথমটার নাম দিয়েছি ক্লাস 1। তো এখানে দেখেন দুইটা ট্যাব দেখাচ্ছে। তো আমি এখানে বোঝার জন্য এখানে একটা কিছু রাখছি, যেটা একটা কালার দিচ্ছি, এবং এই ট্যাবে ক্লিক করছি। দেখেন আমাদের প্রথম ডকুমেন্টস যেটা আছে এখানে ক্লিক করলে এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, এবং দ্বিতীয়টাতে আমরা কিছু একটা রেখেছি। তো এইভাবে একাধিক ডকুমেন্টস আমরা এইভাবে রাখতে পারি ট্যাব অনুযায়ী। ঠিক আছে, আমরা চাইলে এটাকে কেটে দেওয়ার জন্য এক্সিট এখানে ক্লিক করতে পারি। যদি এটাকে আমি সেভ করতে চাই সেক্ষেত্রে সেভে ক্লিক করবো, আর যদি আমি এই ডকুমেন্টসটা যদি সেভ করার কোনো প্রয়োজন না হয় সেক্ষেত্রে আমরা নো করে দিব। তো আমরা এখানে একটা ডকুমেন্টস রাখছি। তো এবার আমরা এই ডকুমেন্টসটা কিভাবে ওপেন করছি এটা তো সবাই বুঝতে পারছেন, প্রথম থেকে এটা বলেছি। কারো যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে প্রশ্ন করতে পারেন, সমস্যা নাই। আমরা আবারও একটি নতুন ডকুমেন্টস নিচ্ছি, ফাইল, ফাইল থেকে নিউ। আচ্ছা, আমি প্রথমে ফাইল থেকে নিউ এ গিয়ে একটা ডকুমেন্টস নিয়েছিলাম যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন। তো আমি এবার শর্টকাটে ডকুমেন্টসটা নেব, কিভাবে নেওয়া যায়, কিবোর্ড থেকে কন্ট্রোল এন। দেখেন সেম একই অপশনটাই চলে আসছে। এখান থেকে আমরা নাম দিতে পারি, 01 নামে একটা দিলাম। এখানে সাইজ আছে, আমরা চাইলে সাইজ পরিবর্তন করতে পারি। আর এখানে ক্রিয়েটে ক্লিক করছি, তাহলে আর একটা ডকুমেন্টস এখানে ক্রিয়েট হয়ে গেছে। আমি এটাকে কেটে দিচ্ছি। তো এখানে আমরা ফাইল থেকে যখন নিয়ে যাচ্ছি, প্রথমে যেটা বলেছিলাম যে মোড সেটিং, মোড সেটিং এ গেলে এখানে বেশ কিছু অপশন আছে, যেটা হচ্ছে নাম্বার অফ আর্টবোর্ড। তো আমরা প্রথমে যেটা নিয়েছি সেটা কিন্তু একটা আর্টবোর্ড ছিল। তো এখন আমরা দেখবো একাধিক আর্টবোর্ড কিভাবে নেওয়া যায়। এখানে আমরা যে একের জায়গায় বলে দিলাম 4। এখানে 4 যখন দিলাম তখন কিন্তু এখানে অনেকগুলো অপশন হাইড হয়েছিল, এগুলো কিন্তু শো করছে। লক্ষ্য করেন আমি এখানে 1 দিচ্ছি, সব হাইড হয়ে আছে। ঠিক আছে, এই হাইট থাকার কারণ হচ্ছে এখানে স্পেসিং, স্পেসিং লেখা আছে, যে একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ডের দূরত্ব কতটুকু হবে সেই স্পেসিংটা বলার জন্য এই অপশন। যদি আমার একটা আর্টবোর্ড হয় তাহলে তো দূরত্বর কোনো প্রয়োজন পড়তেছে না, এই জন্য এটা হাইট হয়ে আছে। আর এটা হচ্ছে লোকেশন দেখায় দেওয়ার জন্য, আমার আর্টবোর্ডটা কোন দিক থেকে কোন দিকে শো করবে। তো এখান থেকে আমি একাধিক আর্টবোর্ড দিচ্ছি, 4টা দিচ্ছি, দেওয়ার পর এখানে জেড আকারে শো করছে। যেমন এখানে 1 2 3 4 এরকম করে 4টা আর্টবোর্ড, এখানে আমি 4টা দিয়েছি, এভাবে শো করছে। তো আমরা এটা ক্রিয়েট ডকুমেন্টসে ক্লিক করছি। দেখেন এখানে আমরা 4টা আর্টবোর্ড দেখতে পাচ্ছি একসঙ্গে। আর প্রথমে আমাদের কয়টা নিয়েছিলাম, একটা আর্টবোর্ড, এখানে আমরা 4টা নিয়েছি। তো এই 4টার মধ্যে আমরা এখানে যদি টুলসে গিয়ে এখানে আর্টবোর্ড একটা টুলস আছে, এটা দেখার জন্য শুধু আমি আর্টবোর্ড টুলসে ডিরেক্টলি যাচ্ছি। আর্টবোর্ড টুলস এর কাজ এখন আমি পরে দেখাবো, প্রথমে এক এক করে শেষ করব। তো আর্টবোর্ড টুলসে যাচ্ছি, এখানে দেখেন আর্টবোর্ডের প্রত্যেকটা নাম দেওয়া আছে, আর্টবোর্ড 1, আর্টবোর্ড 2, আর্টবোর্ড 3, আর্টবোর্ড 4। এখানে আমরা যখন একটা নতুন ডকুমেন্টস ক্রিয়েট করলাম তখন কিন্তু জেড আকারে দেখেছিলাম 1 2, তারপর এখান থেকে এই নিচ দিকে চলে আসছে 3 4, 1 2 1 2 3 4। ঠিক আছে,
তো এখন এইটা আমরা পরিবর্তন করে দিব, আমরা চাচ্ছি যে এক পাশ থেকে সবগুলো চলে আসবে, 4টা আর্টবোর্ড। তো আমরা নতুন একটা ডকুমেন্টস নিচ্ছি, মোর সেটিং এ গিয়ে এখানে আমরা এই দেখেন লোকেশনটা চেঞ্জ করে দেবো। এখান থেকে আমরা যে টাকারে ছিল এটা আমি অ্যারেঞ্জ বাই র করে দিচ্ছি। অ্যারেঞ্জ বাই র যখন করে দেবো তখন একটার পর একটা থাকবে। আর এখানে স্পেসিং আছে যে আমরা 20 পিক্সেল করে প্রত্যেকটা আর্টবোর্ডের স্পেসিং। ক্রিয়েট ডকুমেন্ট। এবার দেখেন আমরা প্রথমটা নিয়েছিলাম সিঙ্গেল, তারপরটা নিয়েছিলাম 4টা মিলে এইভাবে যে টাকারে। তো তারপরে যেটা নিয়েছি সেটা একটার পর একটা, 4টা একসঙ্গে। আচ্ছা, ক্লাস টাইমে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাদের মেসেজ যখন করেন তখন মেসেজের উত্তরগুলো দিতে গেলে ক্লাসের সময়টাও চলে যায় এবং ক্লাসে বোঝাইতে অসুবিধা হয়। তো আপনারা যদি কোনো কিছু বলার থাকে তখন মাইক্রোফোনটা অন করে বলবেন, সঙ্গে সঙ্গে প্রশ্ন করবেন, সমস্যা নাই। আর ক্লাসের শেষের দিকে আপনার প্রশ্নগুলো জমায় রাখার চেষ্টা করবেন, শেষের দিকে প্রশ্নগুলো বেশি করবেন। কারণ ক্লাসের মাঝখানে প্রশ্ন করলে হয়তো বা একটু সমস্যা হতে পারে, আর যেখানে আপনার বুঝতে অসুবিধা সেই জায়গাটা আপনি সরাসরি প্রশ্ন করতে পারেন। আচ্ছা, এখান থেকে আমরা 4টা আর্টবোর্ড দেখতে পাচ্ছি যেটা অ্যারেঞ্জ বাই রোতে করা ছিল। তো এখান থেকে আমি আবারও নিউতে ক্লিক করছি। তো এবার আমরা আবারও মোর সেটিং এ যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে আমরা গ্রিড বাই কলাম করে দিচ্ছি। গ্রিড বাই কলাম স্পেসিং 20 পিক্স এটা কি, মানে এটা একটু বুঝতে পারছি না। স্পেসিংটা এখানে যেমন ধরেন 20% 20 পিক্সেল দেওয়া আছে, এখানে যদি আমি ধরেন 50 পিক্সেল দিই তাহলে একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ডের দূরত্ব এটা, ঠিক আছে। এটা ক্রিয়েট ডকুমেন্টসে ক্লিক করছি। এখন দেখেন এই যে মাঝখানে যে গ্যাপটা, একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ডের যে মাঝখানে যে গ্যাপটা, ঠিক আছে, এটাই হচ্ছে স্পেসিং। তো এটা আমরা ও আগে রেখেছিলাম 20, দেখেন 20টা অনেক ছোট আছে, এবং যখন আমরা 40 করলাম তখন দেখেন এটা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। তো হুম হুম। স্পেসিংটা নিলাম। এখান থেকে আমরা আবারও এখানে এটা দেখি। তো এটা অ্যারেঞ্জ বাই কলাম করা ছিল। এখানে দেখেন নাম্বারটা কিভাবে শো করছে, আর্টবোর্ড 1, আর্টবোর্ড 2, আর্টবোর্ড 3, আর্টবোর্ড 4। আগে কিরকম, প্রথমটা কিরকম ছিল, এখানে ছিল 1, তারপর ছিল 2, তারপর এখানে 3, যেটা জেড আকারে ছিল। এটা কিভাবে, এটা এন এর মতো হয়ে গেছে। এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, ঠিক আছে। তো আমরা চাইলে প্রত্যেকটা আর্টবোর্ডে, যেমন আমি এখানে 4টা আর্টবোর্ড নিয়েছি 4টা প্রজেক্টের কাজ করার জন্য। তো আমি প্রথম প্রজেক্ট যে আর্টবোর্ডটাতে যে প্রজেক্টটা করবো, যেমন এখানে আমি লোগোর জন্য কাজ করবো, এই আর্টবোর্ডের আমি এখান থেকে নাম পরিবর্তন করতে পারি। আর্টবোর্ডটা সিলেক্ট করে এটা আমি লোগো নামে সেভ করছি, লোগো। তারপরে আমি এখানে 2 নম্বর আর্টবোর্ডটা সিলেক্ট করছি, এটা আমি লিখছি বিজনেস কার্ড, আমি কার্ড লিখলাম, ঠিক আছে। এখানে একটা কিছু দিতে পারি, এভাবে যে প্রত্যেকটা আমরা নাম এখানে দিতে পারি। যে এখানে দেখেন লোগো শো করছে, এখানে কার্ড শো করছে, ঠিক আছে। আর আমরা যদি এখান থেকে আর্টবোর্ড গুলোকে ডিলিট করতে চাই, সেক্ষেত্রে আর্টবোর্ড টুলস থেকে আমি যে কোনো একটা আর্টবোর্ডের উপর ক্লিক করে যেটাকে ডিলিট করতে চাই এটা শো করবে। আমি কিবোর্ড থেকে ডিলিট কিংবা ব্যাক স্পেস চাপলে এটা ডিলিট হয়ে যাবে, অথবা এখান থেকে সিলেক্ট করে এখানে ডিলিট অপশন আছে। আচ্ছা, আর্টবোর্ড বুঝতে কি কারো কোনো অসুবিধা আছে? আমার একটু সমস্যা আছে। জি বলেন। 3টা 4টা নিয়ে আমি কি করব? 3টা 4টা নিয়ে কি করবো? এই তো বললাম যে এখানে 4টা প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি। এটার একটা সাইজ কত, আমি একটা বিজনেস কার্ড বানাইতে চাই, সেই বিজনেস কার্ডের ক্ষেত্রে আমার কি হবে, বিজনেস কার্ড এক পার্টও হইতে পারে, বুথ সাইডও হইতে পারে, 2টা পার্টও হইতে পারে, তাই না? তো 2টা পার্টে যখন আমি কাজ করবো, এখানে একটা বিজনেস কার্ডের সাইজের ধরেন মাপ নিলাম। তো আমি একসঙ্গে 2টা কার্ডের মাপ নেওয়ার জন্য 2টা আর্টবোর্ড নিচ্ছি, আমার কাজের সুবিধা হচ্ছে, ঠিক আছে। ও ও বুঝতে এই পারছি। সুবিধাগুলো যেমন একটা বইয়ের কভার কি এক পাশে শুধু থাকে, 2টা পাশ থাকে, 2টা পাশে আমরা এক নিতে পারি। আর আমরা যদি চাই একটা আর্টবোর্ডের মধ্যে ওইভাবে কাজ করবো, যখন আমরা অ্যাডভান্স ভাবে জিনিসগুলো বুঝতে পারবো তখন একটার ভিতরে কাজ করতে পারবো। আর সুবিধা অসুবিধাগুলো আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা এগুলো ম্যানুয়ালি কাজ করতে যাব। এখনো আমরা শুধু আর্টবোর্ড এবং স্পেসিং, আর্টবোর্ড কিভাবে নিতে হয়, একটা নতুন ডকুমেন্টস কিভাবে ক্রিয়েট করতে হয়, এই জিনিসগুলোর সঙ্গে পরিচিত হচ্ছি, ঠিক আছে। যখন কাজের ভিতরে যাব তখন বুঝতে পারবো যে এটার সুবিধা এবং অসুবিধাগুলো কি কি। ওকে। আচ্ছা, এখান থেকে কেটে দিচ্ছি আমার যেগুলো প্রয়োজন নেই। আচ্ছা, এখানে আমরা চলে আসলাম। এখান থেকে আমরা প্রত্যেকটা টুলস এর সঙ্গে পরিচিত হবো। প্রথমটা হচ্ছে সিলেকশন টুল। তো এবং টুলস এর সঙ্গে পরিচিত হয়ে টুলস এর কাজগুলো আমরা দেখি। এখানে একটা জিনিস হচ্ছে যে কিছু কিছু মেনু বারের সঙ্গে কিছু টুলস এর খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। যেমন হচ্ছে সিলেকশন টুল, এখানে হচ্ছে সিলেকশন মেনু, ঠিক আছে। তো এখানে ইলাস্ট্রেটরে যখন আমরা কোনো কাজ করব,
আর তার আগে বলে নেই ইলাস্ট্রেটরটা কি। ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর ড্রয়িং প্রোগ্রাম। এখানে ভেক্টর রিলেটেড কাজগুলো হয়ে থাকে। এখানে বিভিন্ন ফ্রি হ্যান্ড ড্রয়িং, রিয়েলিস্টিক ফটো, ঠিক আছে, ভেক্টরের ভেক্টর ট্রেসিং এবং লোগো ডিজাইন, ম্যাপ আর্ট, তারপর প্রিন্টের যত কাজ, তারপর হচ্ছে আপনার আহ, যে প্যাকেজিং ডিজাইন, বিভিন্ন ডিজাইনগুলো এখান থেকে হয়ে থাকে, ভেক্টর রিলেটেড যে কাজগুলো আর কি। আর যেটা হচ্ছে হ্যালো প্রিন্টের জন্য যে কাজগুলো হয়ে থাকে। হ্যালো জি বলেন। ভাইয়া, ভেক্টর জিনিসটা কি? ভেক্টর জিনিসটা হচ্ছে যে আমি এখান থেকে একটা অবজেক্ট নিচ্ছি। তো আমরা যখন মোবাইল কিংবা ক্যামেরাতে কোনো ছবি উঠাই, সেটার কিন্তু একটা রেজুলেশন থাকে যে এত মেগাপিক্সেল কিংবা এত সাইজ, ঠিক আছে। তো সেই জি মেগাপিক্সেলটা কি করে, প্রত্যেকটা পিক্সেল নিয়ে অনেকগুলো পিক্সেল যখন যুক্ত হয় তখন বেশি মেগাপিক্সেল হয়, সেটার রেজুলেশনটা বেশি হয়, ঠিক আছে। যেমন আপনি একটা আচ্ছা ডিএসএলআর এর ছবি উঠাবেন, ওটা অনেক বড় জুম করতে পারবেন, তার সর্বশেষ যখন জুমে যাবেন তখন কিন্তু আস্তে আস্তে সেটা ফেটে যাবে। আর একটা জি চায়না মোবাইল থেকে যখন ছবি উঠাবেন, যেমন 1 মেগাবাইট 2 মেগাবাইট এরকম একটা মোবাইল থেকে যখন ছবি উঠাবেন, তখন কি হবে যে এই ছবিটা অল্প একটু জুম করলে ফেটে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে জি আপনার রেজুলেশনের জন্য ইয়ে করে। আর ভেক্টর জিনিসটা হচ্ছে আমি যে কোনো একটা ডকুমেন্টস কিংবা যে কোনো একটা ডিজাইন করলাম, এটার যত জুম করি এবং যত কাস্টমাইজ করি, এটা রেজুলেশন লস হবে না, ঠিক আছে, এটা ফাটবে না। আচ্ছা যেমন আমি যদি আচ্ছা একটা লোগো ডিজাইন করে, ধরেন একটা গ্রামীণ ফোনের লোগো, সেই গ্রামীণ ফোনের লোগো আপনার একটা সিমের উপরে কাভারেও লোগোটার চিহ্ন দেওয়া থাকে, এবং সেই একই লোগো কিন্তু একটা বড় বিলবোর্ডে দেওয়া থাকে। তাহলে কি হচ্ছে যে হুম একটা লোগোকে তার বিভিন্ন জায়গায় বসাইতে হচ্ছে। সেক্ষেত্রে সে এটাকে রিসাইজ করতেছে, সাইজের পরিবর্তন করতেছে, যে একবার ছোট করছে একবার বড় করছে। এটা যদি সে ইমেজ আকারে রাখতো তাহলে কি হইতো, এটা বড় করলে ফেটে যাইতো, বোঝা যেত না, হুম ঝিরঝির লাগতো। তো জি এটা যখন ভেক্টর ফরম্যাটে থাকবে তখন আমরা যত খুশি বড় করব, কোনো সমস্যা হবে না, ফাটবে না। তো এটা আমরা দেখার জন্য এখানে রাস্টার এবং ভেক্টর দুইটা, রাস্টার হচ্ছে যে আমরা ইমেজ নিয়ে যে কাজগুলো করি, এবং ভেক্টর হচ্ছে আমরা এখানে যে শেপ নিয়ে কাজগুলো করব, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, এখানে আমরা একটা জিনিসকে ইলাস্ট্রেটর থেকে রাস্টার করা যায়। আমি একটা রাস্টার দেখাচ্ছি, এখান থেকে একটা কালারটা পরিবর্তন করি তাহলে বুঝতে সুবিধা হবে। এখান থেকে আমি দেখানোর জন্য একটা মেনু ব্যবহার করছি, এখান থেকে আমি এটাকে রাস্টারাইজ করছি। তার মানে এখন একটা ইমেজ মোডে চলে যাবে, ঠিক আছে। এটা একটা ইমেজ মোডে আছে, আর এটা ভেক্টর মোডে আছে। তো ভেক্টর এবং রাস্টার এই দুইটার পার্থক্যটা আমরা দেখি। তো আমি জেড চিপে জুম টুলটা নিচ্ছি, এখান থেকে আমি জুম করছি, দেখেন এটা অনেক বড় করে জুম করছি। এটা থেকে কোনো ফাটা অংশ দেখা যাচ্ছে যে ফেটে গেছে এরকম কিছু? না আচ্ছা, না ভেক্টরে ফাটা অংশ বোঝা যাচ্ছে না। আর আমরা যদি একই জিনিস, যেমন এটাকে আমরা রাস্টার করে ফেলছি, এই জিনিসটা যখন আমরা জুম করব, দেখেন এই জিনিসটা ঝিরি ঝিরি ভাব চলে আসবে, ফাটা ফাটা অংশ। এইটা পারছে। হ্যাঁ, ঠিক আছে, এটা এটা ভালোভাবে। রাস্টার করলেন কিভাবে করলেন ভাইয়া? রাস্টার করলেন কিভাবে? একটা ভেক্টরকে সিলেক্ট করে আমাদের এখানে মেনু বার থেকে, অবজেক্ট মেনু থেকে রাস্টারাইজ একটা অপশন আছে, যেটা জি ভেক্টর থেকে রাস্টার করা যায়, ঠিক আছে। এটা আমি দেখানোর জন্য শুধু রাস্টার করেছি, আমার আপনাদের আরো ক্লিয়ার ভাবে বোঝানোর জন্য আমি একটা ইমেজ নিয়ে আসছি ডেস্কটপ থেকে। আচ্ছা একটা ইমেজ নিয়ে আসলাম, ইমেজ তো সবসময় রাস্টার হয়ে থাকে। এটা নির্দিষ্ট জি একটা রেজুলেশন আছে, এই রেজুলেশনের পরে যখন বড় করবেন, যেমন এখন আমি একটু বড় করছি, বেশি একটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে। যখন এটা অনেক বড় করে ফেলবো তখন দেখেন ফেটে গেছে, এই যে প্রত্যেকটা বক্স শো করছে, দেখা যাচ্ছে। জি জি এই প্রত্যেকটা বক্স, এক একটা বক্স হচ্ছে এক একটা পিক্সেল, ঠিক আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ পিক্সেলের সমন্বয় তো আপনার ওই রেজুলেশন হয়। হ্যাঁ, রেজুলেশনটা হয়ে থাকে, ঠিক আছে। তো তাহলে আমাদের এখান থেকে আমরা যখন ভেক্টরে কাজ করবে তখন ছোট বড় যাই করি না কেন আমাদের রেজুলেশন লস হবে না, ঠিক আছে। এটা হচ্ছে আচ্ছা ভেক্টরের সুবিধা। যেমন আমি এখানে এখানে ছোট করে একটা বক্স নিয়েছি, এটাকে চাইলে টেনে অনেক বড় করলাম, এটা কিন্তু ফাটবে না। হ্যালো হ্যালো ভাইয়া। জি বলেন। ভাইয়া কোনো জেপিজি বা কোনো ইমেজ ফরম্যাট যদি আমি ইলাস্ট্রেটরে কাজ করতে যাই তখন কি ওটা ভেক্টর ফরম্যাটে কাজ করবে এবং মানে ফাটবে না? ইমেজ জিনিসগুলো সবসময় রাস্টারেই কাজ করে, ঠিক আছে, ইমেজ কখনো ভেক্টরে কাজ করে না। তো তাহলে এটা ভাইয়া ওই যে এটা একটা রেজুলেশন আছে, আপনি যদি ছোট্ট একটা ছবিকে বড় একটা বিলবোর্ডে দিতে চান সেক্ষেত্রে ফেটে যাবে। তাইলে তো আর যদি ভালো একটা রেজুলেশনে আপনি একটা নির্দিষ্ট মাপে, যেমন আমি 10 ফিট হুম, একটা ব্যানার ছাপাবো, এই ব্যানারে আমি ডিএসএলআর এর একটা ছবি উঠাইছি, এটা অবশ্যই দেওয়া যাবে। আর আমি যদি ছোট্ট একটা ছবি উঠাই থাকি যেটা চায়না মোবাইল দিয়ে, এটা যদি মোবাইল আমি দিয়ে বড় একটা বিলবোর্ডে দিতে চাই সেক্ষেত্রে ফেটে যাবে, ঠিক আছে। আর ইমেজ নিয়ে কাজগুলো, ইমেজের যে কাজগুলো, এই রাস্টারাইজ কাজগুলো মূলত ফটোশপে বেশি হয়ে থাকে, ঠিক আছে। ভাইয়া আপনি কি ফটোশপটা শিখাবেন?
হ্যাঁ, ফটোশপটা আমি যদি ইশিকুন বলে তাহলে আমি এদিকে আমি শিখায় আসছিলাম, যতগুলো ব্যাচ ছিল আমি ফটোশপটা দেখাচ্ছিলাম। জি। আর ভাইয়া একটা প্রশ্ন ছিল, জি বলেন। ভাইয়া মানে কোনো অ্যালার্ট তো পাচ্ছে না যে এখনই ক্লাসটা শুরু হবে, এরকম এরকম কিছু করলে মানে করা যায় না? আপনাদের ক্লাস টাইম হচ্ছে 10টা থেকে, ঠিক আছে? হুম। আপনাদের ক্লাস টাইম প্রত্যেকদিন 10টা থেকে এই একই আইডি চলবে, ঠিক আছে? আইডির কোনো পরিবর্তন হবে না। এই একটা আইডিতে আপনারা প্রতিদিন 10টা টাইমে লগ ইন, হয়তো বা 1 মিনিট থেকে 2 মিনিট কম বেশি হতে পারে, ঠিক আছে? জি। হ্যাঁ ভাই, আমাদের কি কোনো স্কাইপ গ্রুপ নাই? আমাদের এখানে স্কাইপের কোনো অপশন নাই, স্কাইপ ওইভাবে রাখা হয় না, ঠিক আছে? মানে আমাদের কোনো সমস্যা হলে তাইলে আমরা জানাইতে পারতাম, ঠিক আছে, আগে বা না না, পরে। এই জন্য তো এই স্কাইপ জন্য থাকে আমাদের একটা এই জন্য একটা আমাদের ফেসবুক গ্রুপে আপনাদের লিংক দিয়েছে প্রথমে। এখানে আপনাদের হোমওয়ার্ক এবং যত প্রবলেম ওখানে পোস্ট করতে পারবেন, ঠিক আছে? যেমন আমাদের একটা সমস্যা হইলো তো ওইটা আমার সমাধান চাই, তখন আমরা স্কাইপ গ্রুপে জানাইতে পারতাম। এটা আপনি সেই ফেসবুকের গ্রুপের মাধ্যমে জানাতে পারেন। আর আমি তো ক্লাস টাইম ব্যতীত আপনাদের সঙ্গে লাইভে আসবো না, তাহলে স্কাইপে জানানো যে কথা, ফেসবুকে জানানো একই কথা, ঠিক আছে? আর ইস্যু আর কোনো ভাইয়া এই রুলস যে অনুযায়ী এখানে বাড়তি কোনো জায়গায় কাউকে অ্যাড করা নিষেধ। আর ভাই এই ভিডিওগুলো, ক্লাসের ভিডিওগুলো এগুলো তো আমরা পাবো, তাই না? হ্যাঁ, ক্লাসের ভিডিওটা রেকর্ড হচ্ছে, এগুলো প্রত্যেকটা ভিডিও আপনারা পাবেন। এই আর শিখনে দিবেন আরেকটা এগুলো জিনিস, নাকি গ্রুপে দিয়ে দিবেন? আমি ইশিকুনকে পৌঁছাই দেবো, ইশিকুন আপনাদের লিঙ্ক গুলো দিয়ে দিবে, ঠিক আছে? আর যেটা হচ্ছে যে আপনাদের প্রথমত আরেকটা জিনিস বলে রাখি, যে ভিডিওর আশায় যে আপনারা ক্লাস করবেন না, এই ভুলটা কখনো করবেন না। কারণ না না, ভিডিও, দেখা গেছে কখনো দুই একটা ক্লাস মিস হয়ে যায়, হ্যাঁ তখন ঠিক ওই আছে, ক্লাসগুলো তো এই সময় কিন্তু অনেকে ইচ্ছা করে মিস করলে কিন্তু অলসতা চলে আসে। আর যেটা হচ্ছে যে আপনি যখন ভিডিওটা দেখবেন, ভিডিও দেখে দেখে আপনি কপি করে কাজ করতে পারবেন, যেটা আপনি ইউটিউবেও করতে পারতেন। আর এখানে লাইভ ক্লাসের সুবিধাটা কি, আপনি এখানে একটা সমস্যা হচ্ছে সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবেন, কিন্তু ভিডিওকে কিন্তু কোনো কিন্তু প্রশ্ন করে ভাইয়া রিপ্লাই এই পাওয়া যাবে না। ছাড়া তো আর কোনো প্রশ্ন করলে পাবো না, শুধু আপনি তো ওই জায়গায় টেইলার নাকি টেইনার? হ্যাঁ, ও আচ্ছা ভাই। ভাইয়া আমাদের ওই যে ফেসবুকের যে গ্রুপের লিংকটা দিয়েছিলেন, এটা কোথায় আছে? এটা আমি প্রথম দিকে ছিলাম না তো 10 মিনিট, ওইটা কোথায় আছে? আচ্ছা ঠিক আছে, আমি লিঙ্কটা আবারও দিয়ে দিচ্ছি, লিঙ্কে গিয়ে জয়েন করে। আমার কথা এবং ক্লাস বুঝতে কি কারো কোনো অসুবিধা হচ্ছে? না ভাই, কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা, অসুবিধা হলে জানাবেন। মেনু বারগুলো যদি একটু সঠিকভাবে মানে স্পষ্ট করে বুঝাই দিতেন না। কোন জিনিসগুলো? বার যেগুলো উপরের দিকে যেগুলো আছে, উপরের দিকে এগুলো যদি আমি আমরা তো কাজ প্রত্যেকটা মেনু তো ওইভাবে শেষ করি নাই, আমরা তো প্রথম শুরু করলাম, পরে টুলস গুলো, ঠিক আছে? না সেটা আম সেটা মেনু একইভাবে পাবো, তাই তো আশা করি। হ্যাঁ, প্রত্যেকটা মেনু বাই একটা একটা করে পাবেন। এখানে আমি কিন্তু শুধু একটা সিলেকশন টুলে আছি, এখনো কিন্তু একটাও ধরি নাই, শুধু নামগুলো পরিচয় করে দিয়েছি। ওকে ওকে ওকে। আচ্ছা, তো এখানে আমরা ফাইল মেনু থেকে কি করছি, নিউ থেকে একটা নতুন ডকুমেন্টস ক্রিয়েট করছি। তো এখানে আরেকটা কি আছে, নিউ ফর্ম টেমপ্লেট। ইলাস্ট্রেটরের ডিফল্ট কিছু টেমপ্লেট থাকে যেটা ইলাস্ট্রেটরের সঙ্গে দেওয়া থাকে, আমরা চাইলে সেই টেমপ্লেট গুলো ব্যবহার করতে পারি। তো আমরা ফাইল মেনু থেকে নিউ ফর্ম টেমপ্লেটের একটা কাজ দেখি, যেটা শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল এন। আমি এখানে ক্লিক করলাম, তো এখানে দেখেন একটা ফোল্ডার শো করছে, এটা প্রত্যেকের একইভাবে শো করবে। এখানে ব্ল্যাঙ্ক টেমপ্লেট আছে, এখান থেকে কিছু টেমপ্লেটের মাপ দেওয়া আছে, যেমন এখানে আছে ব্যানার, ব্যানার অ্যাড এর জন্য, তারপর বক্স, ব্রোশিয়ার, বিজনেস কার্ড, সিডি ক্যাশ, ঠিক আছে? এবং বিভিন্ন সাইজ গুলো এখানে দেওয়া আছে। এখান থেকে আমি যদি বিজনেস কার্ডটা নেই, বিজনেস কার্ড নিউ এ ক্লিক করছি, তাহলে দেখেন একটা বিজনেস কার্ডের জন্য যে মাপটা প্রয়োজন সেই মাপে একটা ডকুমেন্টস চলে আসছে। তো এখানে বিভিন্ন মাপ আসছে, একটা হচ্ছে হরিজন্টাল, একটা ভার্টিক্যাল, এটা 2 ভাগ করার জন্য, আরেকটা হচ্ছে 4 ভাগ করার জন্য, ঠিক আছে? তো এই জিনিসগুলো নিয়ে আমরা যখন একটু একটু কাজগুলো দেখবো, তারপরে এগুলো অ্যাডভান্সের দিকে যাবো। এই জিনিসগুলো যদি এখনই বলে দিই, তাহলে কিন্তু আপনারা জিনিসগুলো সঠিকভাবে বুঝতে পারবেন না। হ্যাঁ ভাই, দেখা গেছে আমি এই জায়গা দিয়ে একটাই কাজ করবো, তাহলে একটা সিলেক্ট করে নিলেই হবে। হ্যাঁ, এখান থেকে একটা সিলেক্ট করে নিলে হবে। ও আচ্ছা। আচ্ছা, তো এখানে আমরা প্রথমে গেলাম সিলেক্ট মেনু, সিলেক্ট টুলসে। তো সিলেকশন টুলে শর্টকাট হচ্ছে ভি। তো সিলেকশন টুলটা কি ক্ষেত্রে ব্যবহার করব, যেমন আপনি আপনার ফ্রেন্ড সবাই মিলে একটা মার্কেটে গেছেন মার্কেট করার জন্য, তো আপনার এক বন্ধু বলতেছে এই কালো টি শার্টটা ভালো, আরেকজন বলতেছে না এই লাল টি শার্টটা ভালো, যে কোনো একটাকে আপনি ধরে কাছে নিয়ে আসলেন। তো
তো এই জিনিসটা যেমন আমি এখানে একটা বক্সের মাধ্যমে বোঝাচ্ছি, এখানে বেসিক কিছু শেপ আছে যেগুলোর নাম, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুল। প্রত্যেকটা মাউস কার্সর রাখলে আমরা নামটা দেখতে পারবো। রেক্ট্যাঙ্গুলার, রাউন্ড রেক্ট্যাঙ্গুলার, ইলিপস, পলিগন, স্টার, ফ্লায়ার। তো এখান থেকে আমরা যেমন এটা ব্যবহার করছি, আমরা প্রত্যেকটা আস্তে আস্তে নাম বলবো। এখানে আমার ব্যবহারের জন্য এই টুলসটা প্রথমে আসছে, এজন্য আমি এটাকে নিচ্ছি। তো আমি এখানে একটা বক্স রাখলাম যেখানে একটা ব্ল্যাক কালার দেওয়া আছে। আচ্ছা, তো ধরেন এটা একটা টি শার্ট। তো এই টি শার্টটা আপনি কি করবেন, যখন সিলেক্ট করবেন কিংবা কেউ একজন বলে দেবে, তখন কি করতে হবে? এটাকে ধরতে হবে। ধরার জন্য আপনার হাত প্রয়োজন। এরকম এখানে একটা টুলস এর প্রয়োজন, যেটা হচ্ছে সিলেকশন টুল, যেটার মাধ্যমে আমি এটাকে ধরতে পারবো। সিলেক্ট করব। ঠিক আছে, এটাকে সিলেক্ট করার জন্য আমাকে সিলেকশন টুলের সহায়তা নিতে হবে। আমি সিলেকশন টুলে যাচ্ছি, এখান থেকে এই অবজেক্টের উপরে ক্লিক করছি। তো এটা কি হলো, একটা সিলেকশন তৈরি হয়ে গেল। এরকম যদি ধরেন এই পাশে আরো অনেকগুলো রাখলাম আমি, যেগুলোর কালার আমি পরিবর্তন করে দিচ্ছি। তো এখন আপনার মনে হচ্ছে যে লালটা আমার ভালো লাগছে, তখন কি করবেন, লালটাতে ক্লিক করবেন। তাহলে লালটা কি লালটা সিলেক্ট সিলেকশন তৈরি হয়ে গেছে। এই সিলেকশন তৈরি হওয়ার সময় যে কর্নার দেখতে পাচ্ছি একটা বক্সের মতো, এই বক্সটাকে বলা হয় বাউন্ডিং বক্স। ঠিক আছে, এই বাউন্ডিং বক্স থেকে আমরা চাইলে এখান থেকে যে বক্সের কর্নার গুলো আছে এগুলো ড্র্যাগ করে ছোট বড় করতে পারি। তার মানে এখান থেকে রিসাইজ করতে পারি, এটা সাইজের পরিবর্তন। ঠিক আছে, আমার শেপের সাইজের পরিবর্তন করার জন্য। তারপর এখানে আমি ড্র্যাগ করে এক জায়গা থেকে, মানে মাউসটা আমি লেফট বাটন হোল্ড করে ড্র্যাগ করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। এই নিয়ে যাওয়াটাকে এখানে মুভ বলা হয়, মানে সরানো। ঠিক আছে, তারপরে এই কর্নারে গেলে আমার দেখেন মাউস কুরসরের চিহ্নটা ঘোরানোর মতো একটা চিহ্ন আসছে। এখান থেকে এখন ড্র্যাগ করলে এটা ঘোরানো যাবে। ঠিক আছে, তো তারপর এখান থেকে আমরা কর্নার থেকেও ছোট বড় করতে পারবো। কন্ট্রোল জেড এর আপনাকে তো মাধ্যমে দেখতে পারতেছি না guide স্যার। যাচ্ছে। হ্যাঁ বলেন। আপনাকে তো দেখতে পারতেছি না। আমাকে দেখার তো প্রয়োজন নাই, এটা আমি শুধু স্ক্রিনটা দেখানোর জন্য ইয়ে করতেছি। আপনার নামটা একটু জানতে পারি? আমার নাম সাকিব হাসান রাব্বি। ও আচ্ছা, আমি শুরু থেকে ক্লাসে জয়েন করিনি তো, টাইমটা মানে আমার জানা ছিল না আর কি। আচ্ছা, সমস্যা নাই, আপনারা এই ভিডিওটা পেয়ে যাবেন। আর প্রত্যেকদিন অবশ্যই 10টায় জয়েন করবেন। ঠিক আছে, আর আপনাদের সপ্তাহে 3 দিন ক্লাস হবে। ঠিক আছে, কোন দিন কোন দিন? শনি সোম বুধ। আপনারা যেহেতু শনিবার শুরু করেছেন, শনি সোম বুধ। ঠিক আছে, ওকে, আপনাকে একটু দেখে ক্লাস করলে মনে হয় ভালো লাগতো। আচ্ছা, আমাকে দেখে ক্লাস করলে ভালো লাগতো। আমাকে দেখার জন্য এই জায়গায় আমি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওকে, এটাই আমি। ঠিক আছে ভাইয়া, এবং ধন্যবাদ। এই সেখানে আপনাদের ট্রেনার হিসেবে যে ছবিটা দেওয়া আছে ওটাও আমার। আচ্ছা, এখানে আমরা সিলেকশন টুলের মাধ্যমে একটা অবজেক্টকে সিলেক্ট করলাম, এখান থেকে সরাইলাম মানে মুভ করলাম, তারপর কর্নার ধরে কি করলাম, ঘুরাইলাম, তার মানে রোটেট করলাম। ঘোরানোটা হচ্ছে রোটেট। ঠিক আছে, তাহলে আমরা এখানে সিলেকশন টুলের মাধ্যমে যে কাজগুলো করলাম, এতে কি বুঝলাম, যে সিলেকশন টুলের মাধ্যমে কোনো অবজেক্টকে সিলেক্ট করা যায়, রিসাইজ করা যায়, এবং মুভ করা যায়, এবং রোটেট করা যায়। ঠিক আছে, তাহলে সিলেকশন টুলের কাজগুলো কি কি হইলো? সিলেক্ট করা, মুভ করা, রিসাইজ করা, সবাই কি ক্লিয়ার? ভাইয়া দেখা গেছে আমি একটা কাজ করছি, ওইটা ভুল হয়েছে, তখন আমি ব্যাগে যাওয়ার জন্য কি করব? এটা হচ্ছে আনডু এবং রিডু, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল জেড। এবং এখানে আমরা কন্ট্রোল জেড দিলেই কি হবে? হ্যাঁ, কন্ট্রোল জেড, যেটা এখানে edit থেকে আমরা দেখতে পারবো শর্টকাট গুলো দেওয়া আছে। কন্ট্রোল হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে আনডু রিডু। ঠিক আছে, আনডু করার জন্য কন্ট্রোল জেড এবং রিডু করার জন্য শিফট কন্ট্রোল জেড। মানে আগের পর্যায়ে চলে যাওয়ার জন্য। যেমন এখান থেকে আমি কন্ট্রোল জেড ফিরে গেলাম, আবারও এখানে আসতে চাচ্ছি যেখানে ছিলাম, তাহলে শিফট কন্ট্রোল জেড। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা সিলেকশন টুলের কাজ কি কি দেখলাম, একজন বলেন। মুভ করা, তো সিলেক্ট করা, তারপরে অবজেক্টকে সিলেক্ট করা, মুভ করা, রোটেট করা, রিসাইজ করা। হ্যাঁ ঠিক রোটেট। আছে, এখানে আমরা যে সিলেকশন এরিয়া দেখলাম, এখানে যে কর্নার গুলো দেখতে পাচ্ছি, এগুলোকে কি বলা হয়? পুরোটাকে একটা সিলেকশন তৈরি হয়, বাউন্ডিং বক্স। হ্যালো ভাইয়া, কি বলেন?
ভাইয়া যারা মাইক্রোফোনটা মিউট করেন একটু মিউট করতে বলবেন প্লিজ, কানে যাচ্ছে। হ্যাঁ, সবাই একটু মাইক্রোফোনটা মিউট করে নেন। আর আপনাদের ক্লাস টাইম প্রায় 9 মিনিটের মতো আছে, অযথা বাইরের শব্দগুলো দিয়ে ক্লাসের ইয়েটা নষ্ট করেন না। ও আর হ্যাঁ ভাইয়া একটা প্রশ্ন ছিল ভাইয়া। জি বলেন। ভাইয়া 45 মিনিট পর তো একটা ব্রেক আসবে তাই না? এটা 10 মিনিটের। ব্রেকটা ছিল, এটা দ্বিতীয় পার্ট চলতেছে, এরপরে আর কোনো ব্রেক হবে না, এটাই শেষ পার্ট। হ্যাঁ তার মানে 10টা থেকে ক্লাসটা শুরু হবে, 10টা 45-এ মানে বন্ধ হয়ে যাবে, আবার 55-তে শুরু হবে। জি 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 জি। আর প্রতিদিন 2 পার্ট করে ক্লাস হবে। হ্যাঁ, প্রত্যেকদিন এটা 2 পার্ট করে ক্লাস হবে। জি ধন্যবাদ ভাইয়া। এটা রেগুলার ক্লাস হবে? রেগুলার একদিন পর পর, মানে সপ্তাহে 3 দিন ক্লাস আপনাদের, শনি সোম বুধ। মাঝখানে একদিন করে গ্যাপ থাকবে, ঠিক আছে? মানে আগামীকাল ক্লাসটা হচ্ছে না নাকি? মানে আগামীকাল কোনো ক্লাস নেই। আগামীকাল অন্য ব্যাচের ক্লাস আছে, আপনাদের না, অন্য একটা ব্যাচের। হ্যালো জি বলুন। হ্যালো, হ্যাঁ ভাই, ওই 1টা থেকে 4টা কিভাবে করলেন বুঝতে পারিনি আসলে। এই যে না, এই চারটার আপনাদের দেখানোর জন্য এখানে কিন্তু আপনাদের এই চারটা করার মতো কাজ এখনো শুরু করা হয় নাই। এখানে শুধু কালার গুলো সিলেক্ট করে কিভাবে এই জিনিসগুলো তো এখনো তো আমরা বেসিক স্টেপ একটা করে শেষ করি নাই, ঠিক আছে? এখান থেকে যেটা হচ্ছে আমি বললে আপনাকে বলে দিতে পারি, আল্টা চেপে এখানে ড্রাগ করে আরেকটা কপি করলেন, কিন্তু এই জিনিসগুলো তো এখনো আসা ঠিক হবে না। যেটা হচ্ছে আমি বেসিক গুলো আগে ক্লিয়ার করি, ওকে ওকে ভাই, থ্যাংক ইউ। আমরা স্টেপ বাই স্টেপ চলে যাব, ঠিক আছে? আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব। তারপর শুধু এটাই না, আমরা যদি চাই যে, যেমন ধরেন এখানে আপনি একটা দেখলেন, এরকম শর্টকাটে অনেক কিছুই করা যায়, যেটা আমরা পরবর্তীতে দেখব। হ্যালো ভাইয়া। হ্যালো। ভাই এই রাউন্ডটা কি আপনি অল্টার চেপে করলেন? না, এটা অল্টার চেপে না। এই জন্যই তো বললাম যে শর্টকাট অনেক কিছুই আছে যেটা আপনাদের এখনো ওইভাবে দেখানো হয় নাই। এটা এক্সাম্পল দেখানোর জন্য আমি বললাম, ঠিক আছে? আচ্ছা এরকম অনেক কিছুই আছে যেটার মাধ্যমে আমরা পরে এই অ্যাডভান্স কাজগুলো দেখব। প্রথমে যদি এগুলোতে চলে যায় তখন কিন্তু আমাদের বেসিক গুলো আর মাথায় আসবে না। জি 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 আচ্ছা। তো তাহলে আমরা সিলেকশন টুলের কাজ দেখলাম। তো সিলেকশন আছে, ডিরেক্ট সিলেকশন, দুইটার মধ্যে কিন্তু একই শব্দ আছে, সিলেকশন। তো এখানে একটা শব্দ বেশি আছে, সেটা হচ্ছে কি ডিরেক্ট সিলেকশন। তো আমি একটা অবজেক্টকে সিলেক্ট করলাম, আর এখানে হচ্ছে ডিরেক্ট সিলেকশন। তাহলে ডিরেক্ট সিলেকশন জিনিসটা কি? তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমি যখন সিলেকশন টুলে সিলেক্ট করছি এখানে বাউন্ডিং বক্স তৈরি হচ্ছে, আর যখন ডিরেক্ট সিলেকশন টুলে যাচ্ছি তখন কিন্তু 4টা কর্নার আসছে, শুধু বাউন্ডিং বক্স নেই। এই যে প্রত্যেকটা কর্নারে একটা করে পয়েন্ট দেখতে পাচ্ছি, এখানে মাউস কুরসর রাখলে আমরা দেখতে পাবো একটা নাম, অ্যাঙ্কর। প্রত্যেকটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে? একটা একটা করে অ্যাঙ্কর পয়েন্ট। এখানে 4টা অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত হয়ে একটা বক্স হয়ে গেছে। তো এখান থেকে যদি আমি ডিরেক্টলি একটা অ্যাঙ্কর পয়েন্টকে কম বেশি করতে চাই, আমি একটা অ্যাঙ্কর পয়েন্টকে ক্লিক করে এখানে দেখেন নীল রঙের সিলেকশন তৈরি করছি, এর বাকিগুলো কিন্তু সাদা আছে। আমি এখানে ক্লিক করে এটা সিলেকশন তৈরি করলাম, এটা ড্র্যাগ করে আমি চাইলে কাস্টমাইজ করতে পারি, বিভিন্ন সাইজে পরিবর্তন করতে পারি, ঠিক আছে? আমার প্রয়োজন অনুযায়ী এখানে দিতে পারি। আচ্ছা, তারপর আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে শুধু একটা কর্নার না, আমরা যদি ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে চাচ্ছি এই দুইটা কর্নারকে সিলেক্ট করবো আর নিচে দুইটা ডিসিলেক্ট থাকবে, সেক্ষেত্রে একটার উপরে ক্লিক করলাম, তারপরে আমি কিবোর্ড থেকে শিফট ধরে আরেকটা অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করবো, তাহলে দুইটা সিলেক্ট হয়ে গেছে। এখন এটাকে সরানোর জন্য আমি কিবোর্ড থেকে লেফট রাইট আপ ডাউন অ্যারো গুলো ব্যবহার করতে পারি। যেমন আমি রাইট অ্যারো ব্যবহার করছি, রাইট অ্যারো ব্যবহার করে উপরের দুইটা অ্যাঙ্কর পয়েন্টের স্থানটা পরিবর্তন হচ্ছে, দেখতে পাচ্ছেন? আর নিচের দুইটা কিন্তু যেখানে ছিল ঠিক সেখানেই আছে, কারণ ওই দুইটা সিলেক্ট করা নাই। আমি যদি চাই এখানে এইটাকেও সিলেক্ট করবো, সেক্ষেত্রে শিফট চেপে এটার উপরে আরেকটা ক্লিক করবো, এখন এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট হয়ে গেছে। আর যখন আমরা সিলেকশন টুলের মাধ্যমে কাজ করবো তখন কি হবে, এটা পুরোটাই সিলেক্ট হয়ে যাবে, ডিরেক্টলি কোনো একটা নির্দিষ্ট জায়গা সিলেক্ট হবে না। নির্দিষ্ট ডিরেক্টলি একটা জায়গাকে সিলেক্ট করার জন্য আমরা ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করব। ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে অবজেক্টের অ্যাঙ্কর পয়েন্ট, পাথ এবং নির্দিষ্ট এরিয়াকে সিলেক্ট করা যায়। তো অ্যাঙ্কর পয়েন্টটা আমরা দেখলাম, এখন পাথ জিনিসটা কি? ইলাস্ট্রেটরের সব কাজগুলো পাতে হয়ে থাকে। যেমন এখানে আমরা একটা কালার ব্যবহার করছি,
ইলাস্ট্রেটর দুইটা কালার মোড থাকে, একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে স্টক কালার। ফিল কালারটা হচ্ছে অবজেক্টের মাঝের কালার, স্টক কালারটা হচ্ছে অবজেক্টের পাশে যে বর্ডারটা থাকে, যে এরিয়াটা থাকে, লাইনটা, এই লাইনের উপর যে কালারটা থাকে এটা হচ্ছে স্টক কালার। এখানে আমরা দুইটা কালার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ফিল কালার, এটা হচ্ছে স্টক কালার। এই জিনিসটা আমরা এখান থেকে দেখি, এখানে দুইটা কালার আছে, ঠিক আছে। এই নিচেরটা যে ফাঁকা অংশ দেখতে পাচ্ছি এখানে হোয়াইট, এটা হচ্ছে স্টক কালার, এবং উপরেরটা হচ্ছে ফিল কালার। এখান থেকে মাউসটা রাখলে ফিল এবং স্টক দেখাবে, ঠিক আছে। তো এখানে হ্যালো ভাইয়া। ফিল এবং স্টকের মাঝখানে যেটা উপরে থাকবে, এখান থেকে আমি কালার ফেললে সেই কালারগুলোই এখানে অবজেক্টের সেই জায়গাটায় পড়বে। যেমন আমি এখান থেকে ফ্লোটিং প্যালেট থেকে সোয়াচে যাচ্ছি, এখানে কালার সোয়াচ আছে, বেশ কিছু কালার আছে। আমি এখান থেকে একটা কালার চুজ করছি, যেমন এখানে রেড কালারে ক্লিক করলাম, কালারটা কোথায় পড়ছে? অবজেক্টের ফিলে, ফিল কালার, এখানে দেখেন ফিল কালারে পড়ছে। তো আমি যদি এটা স্টক কালারে ফেলতে চাই, সেক্ষেত্রে শর্টকাট হচ্ছে এক্স, এক্স চাপলে এটা উপরে আসবে। এখানে এটা এখন উপরে আছে, এখন আমি এখানে কালার ফেললে কালারটা স্টকে পড়ছে। আমি স্টকের সাইজটা এখান থেকে, এই যে কন্ট্রোল প্যালেট থেকে আমরা এখানে হ্যান্ডেল করতে পারি, যেটা হচ্ছে যে এখান থেকে আমরা স্টকের সাইজটা বাড়াই দিব। হ্যাঁ, স্টকের বর্ডারের সাইজটা কিন্তু মোটা হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে কালার পরিবর্তন করছি। এখন কিসের কালার পরিবর্তন হচ্ছে? হ্যালো ভাইয়া। জি বলেন। হ্যালো ভাইয়া, প্যাথটা আরেকবার বুঝাই দিলে হয় না? প্যাথ। আমি পাথটাতে এখনো শেষ করি নাই, যেটা হচ্ছে স্টক এবং ফিলের মধ্যে আছে, ঠিক আছে। তো এখানে স্টক এবং ফিল যেটা হচ্ছে, আমি এখান থেকে কালার ফেলছি কিসে পড়ছে? স্টকে। তারপর আমি যখন এখানে ক্লিক করে ফিলটাকে উপরে রাখবো, তখন কালার ফিল কোথায় পড়বে? ফিলে, ঠিক আছে। এখানে লক্ষ্য করেন ফিলে পড়ছে। তো এখন আমি এখান থেকে স্টক কালারটা বাদ দিয়ে দিচ্ছি, যেখানে নাম চিহ্ন আছে, নাম চিহ্নের মাধ্যমে বাদ দিচ্ছি, অথবা এখানে নান আছে, নাম চিহ্ন, ঠিক আছে। এখান থেকে আমি ফিল কালার বাদ দিলাম, এখান থেকে আমি স্টক কালারটাও বাদ দিলাম। তারপরেও একটা শেপ দেখতে পাচ্ছি, এই শেপটাই হচ্ছে পাথ, ঠিক আছে। এই পাথের উপরে আমরা যে কোনো কালার এবং লাইন ব্যবহার করতে পারবো। তো আমি যদি এখন বাইরে ক্লিক করে দেখেন, এখানে সাদা কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু আমি যদি এখানে সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে সিলেক্ট হবে। এটাই একটা পাথ। এখানে লাইনে হওয়া, যখন আমরা মাউস কুর্সিটা রাখছি তখন কিন্তু পাথ লেখা শো করছে, ঠিক আছে। এটা একটা পাথ। আর যখন আমরা কর্নারে যাবো তখন এখানে অ্যাঙ্কর পয়েন্ট শো করবে, এটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা পাথ, ঠিক আছে। প্রত্যেকটা লাইন হচ্ছে পাথ। তো এখন আমরা যদি এই লাইনের উপর দিয়ে শুধু কালার গুলো দিতে চাই, সেক্ষেত্রে কি করব? স্টক কালার ব্যবহার করবো। এখান থেকে আমরা স্টকটা দিচ্ছি, ঠিক আছে। স্টকের সাইজ আমরা বাড়িয়ে দিতে পারি, অথবা স্টকটা আমরা এখান থেকেও ব্যবহার করতে পারি, স্টক কালার, ঠিক আছে। স্টকের সাইজ এখান থেকে কম বেশি করতে পারি। ভাইয়া, জি বলেন। স্টক এটা তো পুরা চারিদিকে হচ্ছে, চারটা পাশেই হচ্ছে, হ্যাঁ। জি তো আমি যদি এখন যদি দুইটা পাশে যদি করতে চাই, ডান পাশ বাম পাশ উপর আর নিচে আমি করতে চাই না কালারটা, এটা হ্যাঁ কি এখান থেকে করা যাবে? হ্যাঁ, করা যাবে। সেটা হচ্ছে যে আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে আমরা ডিরেক্টলি অ্যাঙ্কর পয়েন্ট এবং পাথকে সিলেক্ট করতে পারবো। আমার এখান থেকে যদি এইটুকু সিলেক্ট করি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে, তাহলে অ্যাঙ্কর পয়েন্ট এখানে আছে কয়টা? একটা, দুইটা, এই দুইটা একটা মিলে কিন্তু দুইটা। একটা লাইন, ঠিক আছে। এটা থেকে জি। এটা যুক্ত হ্যাঁ। আছে। এখন আমি কিবোর্ড থেকে ডিলিট করলে আচ্ছা কতটুকু ডিলিট হবে? এইটুকু ডিলিট হয়ে যাবে। এখান থেকে ডিলিট করলে এইটুকু আচ্ছা। ডিলিট হয়ে যাবে। এখন দুই পাশে শুধু দুইটা দাগ থাকলো, ঠিক আছে। আর অনেক সময় যেটা হচ্ছে যে আপনি যেটা বলতেছেন যে আমি আমি কালার করতে যাচ্ছিলাম, মানে উপরের দিকে জাস্ট দুইটা দাগগুলো ডান পাশ, থাকে, শুধু কালার চেঞ্জ। হ্যাঁ আচ্ছা, কালারটা কালার চেঞ্জ করতে পরিবর্তনের যাচ্ছি। ক্ষেত্রে এখানে দুইটা অপশনই হচ্ছে, একটা হচ্ছে স্টক এবং ফিল, যেটার মাঝখানে যখন আমি ফিল কালার দিব, ফিল কালারটা দিলে ফিল কালার ব্যবহার করছি। তো এখন চাচ্ছেন আপনি উপরে এই কালারটা রাখবেন না, নিচের এটা রাখবেন না, হ্যাঁ উপর, কিন্তু হ্যাঁ নিচের আর উপরে কাটা রাখবো না, হ্যাঁ। এই দুইটা যখন আপনি মানে কেটে দিতে যাবেন, তখন কিন্তু আপনাকে এই লাইনটা কাটতে হবে, কারণ এটা পুরো লাইন সহ ও কালারটা আচ্ছা। আছে। লাইনটা কাটলে কিন্তু আপনার এখানে কালারটাও থাকবে না, আর এই পুরো ফিলটাও থাকবে না, কারণ এই লাইনটা আচ্ছা একটা আচ্ছা। বক্স আকারে যুক্ত আছে। আমরা অ্যাডভান্স ভাবে যখন কাজ করব, তখন এখানে কিভাবে দুইটা পাশে ফাঁকা করা যায় এই জিনিসগুলো দেখতে পাবো। হুম, যেমন এখান থেকে ঠিক আমি আছে। এই জিনিসটা করার জন্য আরেকটা ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে যে আমি এখান থেকে একটা বক্স নিলাম, যেটা চতুর্পাশে কালার আছে। আমি চতুর্পাশে